হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের একটি টিউটোরিয়ালে আমরা হাইপোথিসিস অন সিঙ্গেল মিন টেস্ট দেখেছিলাম। আজকে আমরা হাইপোথিসিস অন ইকুয়ালিটি অফ টু মিনস দেখব। তাহলে চলুন শুরু করি টেস্টিং ইকুয়ালিটি অফ টু মিনস। এক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস সাধারণত হয় μ1 ইকুয়াল টু μ2, যেখানে μ1 একটা পপুলেশনের মিন এবং μ2 আরেকটা পপুলেশনের মিন রিপ্রেজেন্ট করে। এটাকে অল্টারনেটিভলি লেখা হয়ে থাকে μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা দুটো গ্রুপের মিন ইকুয়াল কিনা সেটা টেস্ট করছি, কিংবা আমরা বলতে পারি দুটো গ্রুপের মিনের ডিফারেন্স 0 কিনা সেটা আমরা টেস্ট করছি। এক্ষেত্রে দুই গ্রুপের ডেটাগুলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, অথবা আমরা বলে থাকি পেয়ার্ড বা নন পেয়ার্ড ডেটা হতে পারে। পেয়ার্ড বলতে আমরা বুঝি দুই সেট ডেটার ভ্যালুগুলি 1 to 1 করসপন্ডেন্স হবে। সো এখানে দুটো গ্রুপের স্যাম্পল সাইজ সেম হবে। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে দুটো স্যাম্পলের স্যাম্পল সাইজ সেম হতেও পারে, নাও হতে পারে। পেয়ার্ড ডেটার ক্ষেত্রে টেস্টিং প্রসিডিউরটা ইন্ডিপেন্ডেন্ট ডেটার চেয়ে মোর ইজি। হাউএভার কিছু কিছু ক্ষেত্রে একটা নতুন প্রসেস বা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে এর ইফেক্টটা এক্সিস্টেড প্রসেস কিংবা কারেন্ট ট্রিটমেন্টের চেয়ে বেশি কিনা সেটা চেক করে থাকি, এবং সেক্ষেত্রে কতটুকু বেশি হলে আমরা বলবো যে বেশি, সেই থ্রেশহোল্ডও আমরা ডিটারমাইন করে রাখি। সো ইন দিস কেস নাল হাইপোথিসিসটা হয় ডিফারেন্স বিটুইন দ্য টু পপুলেশন মিনস ইকুয়াল টু দ্যাট থ্রেশহোল্ড। দুটো পপুলেশনের ভেরিয়েন্স যদি জানা থাকে তাহলে এক্ষেত্রে হাইপোথিসিস টেস্টিং অন ডিফারেন্স অফ টু মিনস উইল ফলো জেড টেস্ট। যদি ভেরিয়েন্স না জানা থাকে তাহলে সেক্ষেত্রে এটা টি টেস্ট ফলো করবে। আজকে মূলত আমরা এর দুটো সিচুয়েশন কনসিডার করব। যখন পপুলেশন ভেরিয়েন্স দুটো ইকুয়াল হবে তখন এটা পুল টু স্যাম্পল টি টেস্ট ফলো করবে, এবং যখন পপুলেশন ভেরিয়েন্স দুটি ইকুয়াল হবে না তখন ওয়েলস টি টেস্ট ফলো করবে। তাহলে এখানে মূলত দুটো সিচুয়েশন অ্যারাইজ করছে, যখন আমাদের ভেরিয়েন্স দুটো নোন আর যখন ভেরিয়েন্স দুটো আননোন। ভেরিয়েন্স দুটো আননোন হলে পপুলেশন ভেরিয়েন্স দুটো ইকুয়াল কিনা বা আনইকুয়াল কিনা। স্বভাবতই আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করতে যাব তখন পপুলেশন ভেরিয়েন্স নোন কি আননোন এটা আমাদের জানা থাকার কথা না, যদিও অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে হিস্ট্রিক্যাল ইনফরমেশন থেকে, দ্যাট মিনস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা আইডিয়া নিতে পারি পপুলেশন ভেরিয়েন্স দুটো ইকুয়াল নাকি আনইকুয়াল। হাউএভার আমরা এটা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করে দেখতে পারি। যাই হোক, থিওরিটিক্যালি আমরা যখন টেস্ট প্রসিডিউর ডিসক্রাইব করব তখন আমাদের অ্যাজাম্পশন থাকবে তাহলে ভেরিয়েন্স দুটো ইকুয়াল নাকি ইকুয়াল না। তাহলে আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদের চেক করে নিতে হবে যে এই অ্যাজাম্পশনটা হোল্ড করে কিনা। এজন্য আমরা লেভনেস টেস্টটা ইউজ করতে পারি। প্রথমেই আমরা ধরে নিচ্ছি ভেরিয়েন্সগুলো আমাদের নোন। দ্যাট মিনস আমরা কনসিডার করছি যে স্যাম্পল দুটো ইন্ডিপেন্ডেন্ট এবং ভেরিয়েন্স দুটো নোন। সো বাই নোটেশন আমরা ধরে নিই ফার্স্ট স্যাম্পল হচ্ছে x1 x2 আপ টু xn এবং সেকেন্ড স্যাম্পল হচ্ছে y1 y2 আপ টু ym। These two samples are from normal distribution with known variances sigma 1 square and sigma 2 square. Therefore, we don't need to estimate. We shall use this sigma 1 square and sigma 2 square to get the standard deviation. তাহলে স্টেপ 1 এ আমরা হাইপোথিসিসটা ডেসক্রাইব ধরে নিই। আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে μ1 মাইনাস μ2 নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে জেড স্টার ইকুয়াল টু এক্স বার মাইনাস ওয়াই বার মাইনাস μ1 মাইনাস μ2 ওভার স্কোয়ার রুট অফ সিগমা 1 স্কোয়ার ওভার n প্লাস সিগমা 2 স্কোয়ার ওভার m। স্টেপ 3 তে বেসড অন দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ক্রিটিক্যাল রিজনটা ডিফাইন করে নিব
এখানে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নট ইকুয়াল টু 0, সো আমাদের ক্রিটিক্যাল রিজন টু টেইলড হবে। ফর এক্সাম্পল, আমাদের যদি 5% ক্রিটিক্যাল রিজন হয় তাহলে 2.5% থাকবে লোয়ার টেইলে এবং 2.5% থাকবে আপার টেইলে। খেয়াল করে দেখুন, আমাদের স্টেপ 2তে যে টেস্ট স্ট্যাটিস্টিক জেড স্টার কনসিডার করেছি, এখানে সিগমা 1 স্কোয়ার এবং সিগমা 2 স্কোয়ার আমাদের নন, এক্স বার এবং ওয়াই বার স্যাম্পল থেকে পাবো, কিন্তু μ1 এবং μ2 আমাদের আননোন। এই μ1 মাইনাস μ2 কে আন্ডার নাল হাইপোথিসিস কনসিডার করতে হবে, অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিসে যে μ1 মাইনাস μ2 ইকুয়াল টু 0 আছে, সেই জিরোটা এখানে রিপ্লেস করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক জেড স্টার ইকুয়াল টু হচ্ছে এক্স বার মাইনাস ওয়াই বার ওভার স্কোয়ার রুট অফ সিগমা 1 স্কোয়ার ওভার এন প্লাস সিগমা 2 স্কোয়ার ওভার এম। আমরা যদি পি ভ্যালু মেথড ফলো করতে চাই তাহলে আমরা পি ভ্যালু কম্পিউট করে নিব। আমরা জানি যে পি ভ্যালু ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান মাইনাস অ্যাবসোলুট ভ্যালু অফ জেড স্টার প্লাস probability of z greater than absolute value of z star। এখানে z স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, সো এই প্রবাবিলিটিটুকু কম্পিউট করছি লোয়ার টেইলে এবং এই প্রবাবিলিটিটুকু কম্পিউট করছি আপার টেইলে। এই আপার টেইল এবং লোয়ার টেইল এই দুটো প্রবাবিলিটি ভ্যালু যোগ করে আমরা পি ভ্যালু পাচ্ছি। যদি এই পি ভ্যালু লেস দ্যান 0.05 হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। অর্থাৎ পি ভ্যালু যদি লার্জার দ্যান 0.05 হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। গ্রাফে আমরা আবার একটু দেখে নেই। তাহলে পি ভ্যালু কম্পিউট করার জন্য এই লোয়ার টেইলের প্রবাবিলিটি হচ্ছে এইটুকু এবং এই আপার টেইলের প্রবাবিলিটি হচ্ছে এইটুকু। আমাদের যে কোনো টেবিল থেকে এই দুই প্রবাবিলিটি ভ্যালু বের করে দুটো যোগ করে আমরা পি ভ্যালু পাব, অথবা আমরা অর্ডিনেট কম্পেয়ার করেও ডিসিশন নিতে পারি। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড নর্মালের লোয়ার 2.5% এরিয়ার যে অর্ডিনেট অর্থাৎ -1.96 এবং আপার 2.5% এরিয়ার জন্য যে অর্ডিনেট অর্থাৎ +1.96, এই দুটো অর্ডিনেটের সাথে জেড স্টারকে কম্পেয়ার করতে হবে। আমরা একটু দেখে নিই এই অর্ডিনেটটা কিভাবে পেলাম। একদম বাম পাশের যে কলামটা আছে সেটার হচ্ছে জেড ভ্যালুটা, সেখানে যদি 1.9 দেখি এবং একদম উপরের যে রো আছে সেখানে 0.06 দেখি, এই দুটোর বরাবর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1.96 পর্যন্ত এরিয়া। নাও আমরা জানি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এরিয়া হচ্ছে 0.5, সো 0.5 থেকে এই এরিয়াটুকু বাদ দিলে আমরা 1.96 এর রাইট সাইডের এরিয়াটুকু পাবো। সো আমরা 0.5 থেকে 0.475 সাবট্রাক্ট করছি করে আমরা পাচ্ছি 0.025। সো যদি জেড স্টার লেস দ্যান -1.96 হয় অথবা জেড স্টার গ্রেটার দ্যান 1.96 হয়, রিজেক্ট নাল হাইপোথিসিস, আদারওয়াইজ অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। আমরা একটু গ্রাফ থেকে আরেকবার দেখে নেই। যদি জেড স্টারের ভ্যালুটা এই পাশে কোনো এক জায়গায় পড়ে অথবা এই পাশে কোনো এক জায়গায় থাকে তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ যদি -1.96 এর উপরে এবং +1.96 এর নিচে এইটুকুর কোনো একটা জায়গায় থাকে তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। এবার দেখে নিই ভেরিয়েন্স যদি আননোন থাকে। আমরা প্রথমেই ধরে নিই ভেরিয়েন্স দুটো আননোন বাট ইকুয়াল এবং স্যাম্পল দুটো ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা এখানে ধরে নিচ্ছি টু স্যাম্পলস x1 x2 আপ টু xn এবং y1 y2 আপ টু ym are from normal distribution with equal variance. This variance sigma square is unknown. We have to use pooled estimator of sigma square. আমাদের হাইপোথিসিস কিন্তু একই থাকছে, μ1 minus μ2 equal to 0 versus μ1 minus μ2 not equal to 0. এক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে টি স্ট্যাটিস্টিক, অর্থাৎ x বার মাইনাস y বার মাইনাস μ1 minus μ2 over s square root of 1 over n plus 1 over m. This t star follows t distribution with n plus m minus 2 degrees of freedom. এখানে s স্কয়ার হচ্ছে পুলড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার
That means s square equal to n minus 1 s1 square plus m minus 1 s2 square over n plus m minus 2. এখানে s1 স্কয়ার হচ্ছে ফার্স্ট সেটের অবজারভেশনের ভেরিয়েন্সের এস্টিমেটর এবং s2 স্কয়ার হচ্ছে সেকেন্ড সেটের ভেরিয়েন্সের এস্টিমেটর। আগের মতোই অল্টারনেটিভ হাইপোথিসিসের উপরে বেসিস করে আমাদের ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করে নিতে হবে এবং স্টেপ 2 তে টেস্ট স্ট্যাটিস্টিকে যে μ1 মাইনাস μ2 আছে সেটা আন্ডার নাল হাইপোথিসিসে ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে। সো এখানেও আগের মতোই টি স্টার ইকুয়াল টু আমরা পাচ্ছি তাহলে x বার মাইনাস y বার ওভার s স্কয়ার রুট অফ 1 ওভার n প্লাস 1 ওভার m। পি ভ্যালু মেথড ফলো করতে চাইলে সেটা কম্পিউট করে নিতে হবে, হুইচ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ টি লেস দ্যান মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু অফ টি স্টার প্লাস প্রবাবিলিটি অফ টি গ্রেটার দ্যান অ্যাবসোলিউট ভ্যালু অফ টি স্টার। এখানে টি ডিস্ট্রিবিউশন ফলো করছে উইথ n প্লাস m মাইনাস 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। পি ভ্যালু যদি লেস দ্যান 0.05 হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব এট 5% লেভেল অফ সিগনিফিকেন্সে, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। আগের মতো একটু গ্রাফ থেকে দেখে নেই। আমরা আন্ডার নাল হাইপোথিসিস যে টি স্টার কম্পিউট করলাম, টি ডিস্ট্রিবিউশন থেকে মাইনাস অ্যাবসোলিউট ভ্যালু অফ টি স্টারের n প্লাস m মাইনাস 2 ডিগ্রিজ অফ ফ্রিডমে এই লোয়ার এরিয়াটুকু কম্পিউট করতে হবে এবং এই আপার এরিয়াটুকু কম্পিউট করতে হবে। যদি অর্ডিনেট কম্পেয়ার করে কনক্লুশন ড্র করতে চাই তাহলে টি ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি লোয়ার টেইলে 2.5% এবং আপার টেইলে 2.5% জন্য যে অর্ডিনেট হবে এই অর্ডিনেট দুটো বের করতে হবে। ফর এক্সাম্পল আমাদের যদি n ইকুয়াল টু 10 হয়, m ইকুয়াল টু 13 হয়, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো আমরা n প্লাস m মাইনাস 2 হুইচ ইজ ইকুয়াল টু 21। সো আমরা টি ডিস্ট্রিবিউশনের টেবিল থেকে টি উইথ 21 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং 2.5% লেভেল অফ সিগনিফিকেন্সে এই ভ্যালুটা পাবো 2.08। আমরা একটু টেবুলেটেড ভ্যালু থেকে দেখে নেই এটা কিভাবে পাচ্ছি। বাম পাশের প্রথম কলামটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কন্টেইন করছে আমাদের 21 ডিগ্রিজ অফ ফ্রিডম। সো এটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম এবং আপার টেইলের 2.5% লেভেল অফ সিগনিফিকেন্স এটা। সো 21 ডিগ্রিজ অফ ফ্রিডম এবং 2.5% লেভেল অফ সিগনিফিকেন্সে আমাদের অর্ডিনেট আসছে 2.0796। আমরা ইকুইভ্যালেন্টলি বলতে পারি 2.08। নাও যদি আমরা দেখি আমাদের কম্পিউটেড ভ্যালু অফ টি স্টার ইজ লেস দ্যান মাইনাস 2.08 কিংবা লার্জার দ্যান 2.08 হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে, আদারওয়াইজ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। আমরা একটু গ্রাফ থেকে দেখে আসি। আমরা লোয়ার টেইলে ধরছি 2.5% এবং আপার টেইলে ধরছি 2.5%। টি ডিস্ট্রিবিউশনের টেবিল থেকে 21 ডিগ্রিজ অফ ফ্রিডমে এই ভ্যালু দুটো আমরা পাচ্ছি মাইনাস 2.08 এবং প্লাস 2.08। আমাদের কম্পিউটেড ভ্যালু অফ টি স্টার যদি মাইনাস 2.08 এর লেফট সাইডে কিংবা প্লাস 2.08 এর রাইট সাইডে থাকে তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। এবার দেখি ভেরিয়েন্স যদি নট ইকুয়াল টু হয়, অর্থাৎ এক্ষেত্রে সিগমা 1 স্কয়ার ইজ নট ইকুয়াল টু সিগমা 2 স্কয়ার। হাইপোথিসিস আমাদের একই, টেস্ট স্ট্যাটিস্টিক এক্ষেত্রে আমাদের x বার মাইনাস y বার minus μ1 minus μ2 over square root of s1 square over n plus s2 square over m. This t star will follow t distribution with r degrees of freedom, যেখানে s1 square এবং s2 square are the estimators of sigma 1 square and sigma 2 square from the two sets of data এবং r is the adjusted degrees of freedom which can be determined from this equation. As usual এই μ1 মাইনাস μ2 কে নাল হাইপোথিসিসে যে ভ্যালুটা ডিফাইন করা আছে সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। এরপরের স্টেপে ক্রিটিক্যাল রিজিয়নটা ডিফাইন করতে হবে। যদি আমরা পি ভ্যালু মেথড ফলো করতে চাই তাহলে টি ডিস্ট্রিবিউশন উইথ আর ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেন্সিটি থেকে লোয়ার এরিয়া এবং আপার এরিয়াটুকু কম্পিউট করে নিতে হবে, অর্থাৎ এই দুই এরিয়াটুকু আমাদের কম্পিউট করে নিতে হবে। এই দুটো যোগ করলেই আমরা পি ভ্যালু পেয়ে যাব। এবার যদি এই পি ভ্যালু লেস দ্যান 0.05 হয় তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, আদারওয়াইজ অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। একইভাবে আমরা অর্ডিনেট কম্পেয়ার করেও করতে পারি। যদি আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম 21 হয় তাহলে টি ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি থেকে আমরা এই ভ্যালুটা পাবো 2.08। সো যদি টি স্টার লেস দ্যান মাইনাস 2.08 হয় অথবা গ্রেটার দ্যান 2.08 হয়
তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, আদারওয়াইজ নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যদি হয় μ1 মাইনাস μ2 লেস দ্যান 0 অথবা μ1 মাইনাস μ2 গ্রেটার দ্যান 0, তাহলে আমরা ওয়ান টেইল টেস্ট ফলো করব। সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল রিজনটাও ডিফাইন করতে হবে ওয়ান টেইলে। ফর এক্সাম্পল, আমরা যদি প্রথম অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরি, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে μ1 মাইনাস μ2 লেস দ্যান 0 এবং 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে আমরা হাইপোথিসিস টেস্টটা কন্টিনিউ করতে চাইলে পুরো 5%ই লোয়ার টেইলে থাকবে। আমরা অর্ডিনেট ফলো করতে চাইলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে অর্ডিনেট থেকে আমরা এই ভ্যালুটা পাবো -1.65। টি ডিস্ট্রিবিউশন থেকেও করেসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম ইউজ করে আমরা এটা পেতে পারি, অথবা পি ভ্যালু মেথডও ফলো করতে পারি। পি ভ্যালু মেথডের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওয়ান সাইডের পি ভ্যালুটা কম্পিউট করতে হবে। একইভাবে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যদি হয় μ1 মাইনাস μ2 গ্রেটার দ্যান 0, তাহলে আমাদের ক্রিটিক্যাল রিজন পুরোটাই আপার টেইলে থাকবে, অর্থাৎ 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে আমরা টেস্ট করতে চাইলে পুরো 0.05ই আমাদের আপার টেইলে থাকবে। আদার প্রসিডিউরগুলি একই। এবার আমরা ধরে নিই স্যাম্পল দুটো ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডেটা সেটটা পেয়ার্ড ডেটা। এক্ষেত্রে টেস্টিং দ্য হাইপোথিসিস অন ইকুয়ালিটি অফ টু মিনস ইজ মোর সিম্পলার দ্যান দ্য হাইপোথিসিস টেস্টিং ফর ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ডেটা, and this test procedure is quite similar to single mean test. এক্ষেত্রে আমাদের ডেটা সেটটা পেয়ার, দ্যাট মিনস বোথ গ্রুপে সেম স্যাম্পল সাইজ থাকবে। পেয়ার্ড ভ্যালুগুলি ডিফারেন্স কম্পিউট করা হয় প্রথমেই, এরপরে ওই ডিফারেন্সের ভ্যালু ইউজ করে সিঙ্গেল মিন টেস্ট যেভাবে কন্টিনিউ করি সেভাবেই এটা কন্টিনিউ করতে হবে। হাইপোথিসিস অন সিঙ্গেল মিন টেস্ট কিভাবে করতে হয় এর আগের একটা টিউটোরিয়াল আমরা দেখেছি। সো কারোর যদি প্রয়োজন হয় আবার সেই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এরপরে আমরা মিন টেস্টের প্রবলেমগুলি থ্রলি সলভ করে দেখাবো। আবারও ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।